আমরা আলোচনা করব হচ্ছে সৃজনশীল অনুসরণের সৃজনশীল প্রশ্ন উত্তর। আমাদের এখানে মূল বইয়ে একটা সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্নটা আমরা চট করে পড়াশোনা করি এবং দেখে নিই। দেখো বেশ বড় একটা উদ্দীপক। আচ্ছা, ক খ আগে পড়ে নিই। গল্পকথকের সাথে তপুর শেষ দেখা হয়েছিল কোথায়? সেটা হচ্ছে হাইকোর্টের মোড়ে। গল্পকথকের সাথে তপুর দেখা হয়েছিল হাইকোর্টের মোড়ে। 2, তপু ফিরে আসায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল কেন? কারণ 4 বছর পর তপু ফিরে এসেছে। এই ফিরে আসাটা সবাই বুঝতে পারেনি যে তপু আবার আমাদের মাঝখানে ফিরে আসবে। তারপরেও তপু কিন্তু আমাদের এখানে ফিরে এসেছে, এই জন্য সবাই উদ্বিগ্ন হয়ে গেছে। কারণ তপু যে ফিরে এসেছে মানুষ রূপে না, তপু ফিরে এসেছে কঙ্কাল হয়ে। তার কঙ্কালটা পাওয়া গেছে। তপু যখন মারা গেছে তখন তার মাথার একদম মাঝখানে গুলিটা লেগেছিল। এই গুলি লাগার কারণে মানুষ মনে করে গুলি লাগার কারণে সে মারা গেছে। আর যে কঙ্কালটা খুঁজে পাওয়া গেছে সেই কঙ্কালটারও মাঝখানে কপালের মাঝখানে একটা ফুটো। সেই জন্য সবাই উদ্বিগ্ন হয়ে গেছে। তপু কেনে জটলা পাকায় কথাবার্তা বলতে শুরু করে। দেখো এখানে আছে খতে, তপুর ফিরে আসাটা স্বাভাবিক ছিল না বলে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। হাইকোর্টের সামনে 4 বছর আগে মিলিটারি গুলিতে মারা যায় তপু। মিছিলে গিয়েছিল সে। মারা যাওয়া তপুকে আবার কেউ দেখবে এটা কল্পনা করেনি। আবার তাকে ফিরে পাবে এই কথা তার বন্ধুরা স্বপ্নও ভাবেনি। সবাইকে অবাক করে দিয়ে তপু আবার ফিরে আসে। তাই এই অস্বাভাবিক হঠাৎ আকস্মিক ফিরে আসে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এই ছিল খ নাম্বার প্রশ্ন। এবার আমরা গ ঘ নিয়ে আলোচনা করবো। দেখো গ আর ঘ নাম্বার কি আছে। উদ্দীপকের আজাদের সাথে 21 গল্প রচনার চরিত্রটি সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। আচ্ছা, আজাদের সঙ্গে 21 গল্প রচনায় কার চরিত্রের সঙ্গে মিল আছে সেটা আমাদের জানতে চাইছে। আর এদিকে যুগে যুগে আজাদ, তপু, রাহাত, গল্পকথক এরা এক কাতারে দাঁড়িয়ে যায় কেন? যুগে যুগে আজাদ, তপু, রাহাত, গল্পকথক। উদ্দীপকে আজাদ আছে, আজাদ এবং আমাদের তপু আর রাহাত গল্পকথক একই কাতারে কেন দাঁড়িয়ে যায়? উদ্দীপকের 21 গল্প রচনার আলোকে বিশ্লেষণ করো। চলো আমরা উদ্দীপকটা সুন্দর করে পড়ে ফেলি। উদ্দীপকে কি আছে? উদ্দীপকে আছে মাকফার আহমেদ চৌধুরী আজাদ করাচি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করা স্বাধীন চেতা দুরন্ত টকবগে এক তরুণ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে কি করেছে, করাচি বিশ্ববিদ্যালয় থেকে সে অনার্স এবং মাস্টার্স পাশ করেছে। 1971 সালে যোগ দিলেন ক্রাক প্লাটুনে। সিন্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেওয়া সহ বেশ কিছু অভিযানে সফলতা দেখান, কিন্তু 30 আগস্ট ধরা পড়লেন পাক বাহিনীর হাতে। সহযোদ্ধাদের তথ্য নেওয়ার জন্য তার উপরে চালানো হলো অমানসিক অত্যাচার, নির্যাতন। কিন্তু মুখ খুললেন না আজাদ, সবকিছু সহ্য করলেন দাঁতে দাঁত কামড়ে। এরপরে কি? সে মোটেও কোনোভাবে মুখ খুললেন না, দাঁতে দাঁত কামড়ে সবকিছু সহ্য করলেন। তার মা সাফিয়া বেগম রমনা থানায় তার সাথে দেখা করতে এলে ভাত খেতে চেয়েছিলেন আজাদ, কিন্তু পরের দিন সাফিয়া বেগম ভাত নিয়ে গেলে ছেলেকে আর খুঁজে পাননি। ছেলেকে ভাত খাওয়াতে না পারার কষ্টে আজাদের মা সারা জীবন আর ভাত খাননি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। মানে পাকিস্তানিরা কি অমানবিক নির্যাতন করে। হ্যাঁ, আজাদকে আমরা একটা শক্তিশালী যুবক হিসেবে দেখেছি। সে বিভিন্ন আন্দোলনে যুক্ত হয়েছে, তাকে পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু আজাদ কোনোভাবেই মুখ খোলেনি, যার কারণে পাকিস্তানিদের হাতে নির্মমভাবে পাশবিকভাবে তাকে মরে যেতে হয়েছে। অন্যদিকে তার মা সাফিয়া বেগম তাকে প্রচণ্ড ভালোবাসে। ছেলেকে খোঁজাতে বা ছেলেকে ভাত খাওয়াতেই সে গিয়েছিল, কিন্তু সে ছেলেকে পরবর্তীতে খুঁজে পায়নি। এই যে সে পরবর্তীতে সন্তানকে খুঁজে পায়নি, না পাওয়ার কারণে তার মধ্যে যে একটা চিন্তা চেতনা কষ্ট, সেই চিন্তা চেতনা কষ্ট থেকে মা আর কখনো পরবর্তীতে ভাত খায়নি। তো এই যে সুন্দর একটি উদ্দীপক আমরা আলোচনা করলাম, সেটা একটা অসাধারণ মুহূর্তে আমাদের জন্য নিয়ে এসেছে। এখন দেখি আমরা গ নাম্বার প্রশ্ন করেছে উদ্দীপকে আজাদের সঙ্গে কোন চরিত্রের আমরা মিল পাই। উদ্দীপকে আজাদের সঙ্গে অবশ্যই তপু চরিত্রটির মিল আছে, কারণ আমরা তপুকে দেখতে পাই যে সে 1952 সালে ভাষার জন্য মিছিলে গিয়েছেন। মিছিলে গিয়ে পুলিশের গুলিতে তার শরীরটা মারা যায় এবং সে পাক বাহিনীর বিপক্ষে কাজ করেছে। একেবারে আজাদের সঙ্গে মিল আছে। তো উদ্দীপকে আমরা যে আজাদকে দেখেছি, সেও একটা দুরন্ত ছেলে, করাচি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, দুর্দান্ত। সেও অনেক জায়গায় কাজ করেছে, অনেক জায়গায় সে গিয়েছে, পাকিস্তানদের বিরুদ্ধে কাজ করেছে, আন্দোলন করেছে, সাহসিকতা দেখিয়েছে। সবশেষে সেও কিন্তু মারা যায়, বা মারা না গেলেও আমাদের উদ্দীপকে বলেছে সে নিখোঁজ হয়েছে। তো
এটা থেকে আমরা বুঝতে পারি সে মারা গিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের কথা। তাও যদি এটা আমরা সুন্দর করে একটু ব্যাখ্যা করি এভাবে, উদ্দীপকের আজাদের সাথে একুশে গল্প ছোট গল্পের তপু চরিত্রটি একুশে গল্প প্রধান চরিত্র তপু চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। একুশের গল্পের প্রধান চরিত্র তপু মেডিকেল কলেজের ছাত্র। তপু স্বপ্নবান ও প্রাণচঞ্চল একজন তরুণ। বৃদ্ধ মা ও স্ত্রী পিছুটান উপেক্ষা করে 52 ভাষা আন্দোলনে রাজপথে নামে তপু। প্লাকার্ড হাতি মাতৃভাষার জন্য মিছিলে ছুটে যায় সে। বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা দিতে গিয়ে শহীদ হয় তপু। মিলিটারি হায়নাদার একটি গুলি তপু কপালের মাঝে বরাবর লাগে। হায়নারা তপু লাশটাও তুলে নিয়ে যায় মিছিলের সামনে থেকে। উদ্দীপকে বর্ণনা করা হয়েছে, দেখো উদ্দীপকে কি বর্ণনা করা হয়েছে। উদ্দীপকে বর্ণনা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা মাকফার আহমেদ চৌধুরী আজাদের বীরত্বের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করা এক স্বাধীন চেতা টকবকে তরুণ। ক্রাক প্লাটুনে যোগ দেন 1971 সালে। অভিযান চালান বীর দর্পণে, মানে বীর সাহসিকতার সঙ্গে, কিন্তু ধরা পড়ে যান পাকিস্তানি বাহিনীর হাতে। তার উপর চলে অমানসিক অত্যাচার নির্যাতন। মায়ের হাতে রান্না করা ভাত খেতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত খাওয়া হয়নি। দেশের জন্য জীবন উৎসর্গ করলেন। ভাষা আন্দোলনে জীবন দেওয়া বীর তপুর আত্মহত্যার মহিমা তুলে ধরা হয়েছে একুশের গল্প ছোট গল্পে। উদ্দীপকের আজাদ নিজেকে উৎসর্গ করেছেন দেশের জন্য। তাই বলা যায় উদ্দীপকের আজাদ একুশের গল্প ছোট গল্পে তপুর চরিত্রের সঙ্গে পুরোপুরিভাবে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, এইবার আমরা আলোচনা করব আমাদের ঘ নাম্বার প্রশ্নটা। ঘ নাম্বার প্রশ্নে আমাদের বলেছিল আজাদ, তপু এবং রাহাত তাদের মতো মানুষ বারবার আমাদের দেশে ফিরে আসুক, তাই না? এখন আমরা যদি এই ফিরে আসাটার সঙ্গে কিভাবে লিখাইতে পারি একটু দেখি। যুগে যুগে আজাদ, তপু, রাহাত গল্পকথক এরা এক কাতারে দাঁড়িয়ে যায় স্বদেশের প্রতি গভীর ভালোবাসা, শোষিত মানুষের ভাষাগত ও অর্থনৈতিক মুক্তির প্রত্যয় থেকে। প্রত্যয় মানে হচ্ছে বিশ্বাস থেকে। এরপর দেখো কি আছে, দেখো ভাষা আন্দোলনকালীন বাংলাদেশের চিত্র উঠে এসেছে একুশের গল্প ছোট গল্পের 3 বন্ধুর কর্মকাণ্ডের বিবরণের মধ্য দিয়ে। রাষ্ট্রভাষা বাংলার অধিকার চাইতে রাজপথে নেমে আসে গল্পের কেন্দ্রীয় চরিত্র তপু, তার বন্ধু রাহাত এবং গল্পকথক। তারা ভাষা আন্দোলনে যোগ দিয়েছিল। তারা কি করেছিল? ভাষা আন্দোলনে যোগ দিয়েছিল বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা থেকে। পাকিস্তানিদের কবল থেকে বাংলা ভাষার মুক্তির দাবিতে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবি স্লোগান তুলে মিছিলে মাতৃভাষার জন্য শহীদ হন তারা। উদ্দীপকের এবার দেখো উদ্দীপকের মাকফার আহমেদ চৌধুরী আজাদ একজন টকবগে উচ্চ শিক্ষিত এক প্রাণচঞ্চল তরুণ। 1971 সালে যোগ দেন ক্রাক প্লাটুনে। যুদ্ধ বেশ কিছু অভিযানে সফল হলো, ধরা পড়েন পাকিস্তানি বাহিনীর হাতে। অমানসিক নির্যাতন সহ্য করেন, তারপরও তার সহযোদ্ধাদের ব্যাপারে মুখ খোলেননি তিনি। শেষবারের মতো মায়ের হাতে ভাত খেতে চেয়েছিলেন। মা ভাত নিয়ে এসেছিলেন, কিন্তু তার আর দেখা পাননি, কারণ মা তাকে আর খাওয়াতে পারেনি কোনোভাবে। এরপর দেখো আজাদকে অন্যত্র সরিয়ে ফেলা হয়, মায়ের হাতের ভাত খাওয়া হয়নি। আর এই বীর যোদ্ধা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, মানে প্রাণ জীবন দিয়েছেন। একুশে গল্প ছোট গল্পের প্রেক্ষাপটে উঠে এসেছে 3 বন্ধু তপু, রাহাত ও গল্পকথকের ভাষা আন্দোলনে অংশগ্রহণের চিত্র। মাতৃভাষার অমর্যাদা মেনে নিতে পারেননি তারা, তাই তো তারা রাজপথে নেমেছিলেন বাংলা ভাষার মুক্তির জন্য। 3 বন্ধুর মধ্যে মাতৃভাষার অধিকার আদায়ে প্রত্যয়ী চেতনা দেখা যায়। বিপ্লবী তপু রাষ্ট্রভাষা বাংলার জন্য প্রাণ দেন। উদ্দীপকে উঠে এসেছে বীর যোদ্ধা ও আজাদের স্বদেশের প্রতি ভালোবাসা। আজাদের রাজপথে নেমে এসেছিল দেশকে পাকিস্তানি হানাদার হাত থেকে রক্ষা করার জন্য। তো আমরা সবকিছু বুঝতে পেরেছি। আজাদ, তপু এবং রাহাত এরা হচ্ছে সম্পূর্ণ সর্বক্ষেত্রে আমাদের কাছে, আমাদের মাঝখানে ফিরে আসে। কোনো না কোনোভাবেই তারা কোনোদিন কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে চলে যায় না বা ফিরে যায় না। আশা করি আমরা বুঝতে পেরেছি। যারা শহীদ তারা বারবার আমাদের কাছে ফিরে আসে। এখান থেকে আমরা অনুশীলনী এই সৃজনশীল প্রশ্নটা আলোচনা করলাম। তো এখন এই পর্যন্তই। পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।